প্রিয় দর্শক বন্ধুরা, আফ্রিকা হলো বিশ্বের কৃষি সুপার পাওয়ারগুলোর মধ্যে একটি, যেখানে অন্তহীন তৃণভূমি প্রতি বছর মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি উৎপাদন করে এবং বিশ্ব বাজারকে খাদ্য যোগান করে। কিন্তু আজ এই দেশটি একটি বেদনাদায়ক বৈপরীত্যের মুখোমুখি। তার সবচেয়ে বড় সম্পদ ভূমি আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুততর হারে অবনতি ঘটছে। দশকের পর দশক ধরে নিবিড় চাষাবাদের পর আফ্রিকার মাটি তার 60%-এরও বেশি জৈব উপাদান হারিয়েছে এবং প্রতি বছর আরও প্রায় মিলিয়ন মিলিয়ন হেক্টর জমি মারাত্মক অবক্ষয়ের দিকে যাচ্ছে। এবং যখন ভূমি ধসে পড়ে তখন শুধু ফসলেই অদৃশ্য হয় না, আফ্রিকার খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক অবস্থানও কাঁপতে শুরু করে। হতাশায় দেশটি তার মাটি বাঁচানোর জন্য সম্ভাব্য প্রতিটি সমাধান অনুসরণ করে, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এই সংকট থেকে বাঁচার জন্য আফ্রিকার বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে এমনই একটি পরিকল্পনা বের করলেন যা দেখে সারা বিশ্ব হতবাক হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই পরিকল্পনা হলো অবশিষ্ট ভেড়ার উল। তাহলে কিভাবে উলের এই বর্জ্য পৃথিবীর সবচেয়ে শুষ্ক দেশের একটিতে পরিস্থিতি বদলে দিতে সাহায্য করলো? এর বিস্তারিত টপিকস নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আফ্রিকা এমনই একটি দেশ যেখানে 427 থেকে 500 মিলিয়ন হেক্টরেরও বেশি কৃষিজমি রয়েছে। এত বিশাল এক ভূখণ্ড যা একসময় অপ্রভাবিত মনে হতো, দশকের পর দশক ধরে এটি দক্ষিণ গোলার্ধের তৃণভূমির সমৃদ্ধির প্রতীক হিসাবে প্রশংসিত হয়েছে, যেখানে ক্ষেত্রগুলির দিগন্ত পর্যন্ত বিস্তৃত এবং গবাদি পশু বিশ্বকে খাদ্য যোগায়। কিন্তু একটু গভীরভাবে দেখুন এবং সেই সবুজের নিচে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প। আফ্রিকার জমি মারা যাচ্ছে এবং এত দ্রুত অবনতি ঘটছে যে এমনকি আফ্রিকানরা এতে আতঙ্কিত। বন্ধুরা, যে দেশ একসময় কৃষি কেন্দ্র ছিল, মাটির জৈব কার্বনের মাত্রা 14 বছরের মধ্যে অতিরিক্ত 3.1% কমে গেছে। এর মানে মাটি তার পানি ধরে রাখার ক্ষমতা হারাচ্ছে, সেই পুষ্টি হারাচ্ছে যা অণুজীবীদের টিকিয়ে রাখে, এবং সেই প্রাণশক্তি হারাচ্ছে যার উপর ফসল নির্ভর করে। আরও কঠোর অঞ্চলে যেমন সাহারা মরুভূমি অঞ্চলে বাতাস শুধু ধুলো বহন করে না, এটি একটি কৃষি শিল্পের মাটিকেও উড়িয়ে নিয়ে যায়, যা ক্রমশ উন্মোচিত হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে বায়ুক্ষয়ের কারণে প্রতি হেক্টরে প্রায় 1.8 টন পর্যন্ত মাটি হারিয়ে গেছে। যে মাটি একটি স্তর তৈরি হতে শত শত বছর লাগে, তা মাত্র কয়েকটি শক্তিশালী ঝাপটায় অদৃশ্য হয়ে যায়। পুরো মহাদেশ জুড়ে যে ক্ষেত্রগুলি একসময় সমৃদ্ধ ছিল, সেগুলো এখন শুকনো পোড়া লাল রঙে পরিণত হচ্ছে। মরুকরণের রং, মিলিয়ন মিলিয়ন হেক্টরেরও বেশি জমি এত অত্যন্ত উচ্চ ক্ষয়ের ঝুঁকিতে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আরও প্রায় মিলিয়ন হেক্টর পানি সৃষ্ট অবক্ষয়ের কারণে ধসে পড়ছে। অনেকে কৃষক পরিবার বাধ্য হয়েছে এই জমিগুলি পরিত্যাগ করতে, যেগুলো একসময় পুরো পরিবারকে খাদ্য দিত, কারণ মাটির গঠন ভেঙে পড়েছে আর পর্যাপ্ত আর্দ্রতা ধরে রাখতে পারে না, যা একটি ফসলের মৌসুমকে টিকিয়ে রাখতে পারে। কিন্তু আফ্রিকার সংকটে পড়া শুধু জমি নয়, মাটির ক্লান্তির পাশাপাশি আরেকটি শিল্প যা একসময় জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হতো, সেটিও সংগ্রামের মুখে উল শিল্প। আফ্রিকা একসময় ছিল বিশ্বের উলের রাজা, যেখান থেকে বিপুল পরিমাণে আয় হতো, যা রপ্তানির মূল্য প্রতি বছর প্রায় 4 মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করত। তবু গত 2 দশকে বৈশ্বিক চাহিদা কমে গেছে, কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এবং কাঁচা উলের দাম তীব্রভাবে পড়ে গেছে, যার ফলে হাজার হাজার কৃষক পরিবার তাদের ভেড়ার পাল বজায় রাখার জন্য পর্যাপ্ত লাভ পাচ্ছে না। শুধুমাত্র 2024 থেকে 2025 জাতীয় উল উৎপাদনের কমে দাঁড়ানোর পূর্বাভাস দেওয়া হয়েছে মাত্র 200 থেকে 300 মিলিয়ন কিলোগ্রামে, যা আগের বছরের তুলনায় 12% থেকেও বেশি কম। ফলস্বরূপ প্রতি বছর প্রায় 2 লাখ টন বর্জ্য উল খামারগুলোতে জমা হয়, অবাঞ্ছিত, বিক্রয়যোগ্য নয় এবং প্রায় অপ্রয়োজনীয়। কৃষকদের জন্য এটি একটি বোঝা
এটি অপসারণ করার ব্যয়বহুল এবং যদি বাইরে ফেলে রাখা হয় তবে সম্পূর্ণরূপে পুষতে প্রায় 3 থেকে 5 বছর সময় লাগতে পারে এবং তারপর সেই আপাত দৃষ্টিতে অপ্রয়োজনীয় উলের স্তূপ থেকেই একটি নতুন দিক শুরু করে মাটি পুনরুদ্ধারে উল ব্যবহার। এটি শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আফ্রিকা আসলে এটি করে দেখিয়েছে। যখন বিজ্ঞানীরা বর্জ্য উলের নমুনা ল্যাবরেটরিতে নিয়ে আসেন তখন তারা আবিষ্কার করেন যে উলের তন্তুগুলোর গঠন মাটি পুনর্জন্মের জন্য প্রায় নিখুঁত। প্রতিটি উলের তন্তুতে ক্যারাটিন স্কেল থাকে যা তার শুকনো ওজনের 1.5 থেকে 2 গুণ পানি ধারণ করতে পারে। একই সাথে ক্ষুদ্র বায়ুথলি তৈরি করে যা মাটির মধ্যে অক্সিজেন প্রবেশ করতে দেয়, যা আফ্রিকার অবক্ষয়িত মাটির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু যা তাদের সবচেয়ে বেশি বিস্মিত করেছিল তা হলো পরিবর্তনের গতি। প্রাথমিক পরীক্ষাগুলোতে মাত্র কয়েক সেন্টিমিটার পুরু একটি উলের স্তর অবক্ষয়িত মাটির উপর ছড়িয়ে দেওয়া হয়, তখন পৃষ্ঠের বাষ্পীভবন 35% পর্যন্ত কমে যায় এবং মাটির আর্দ্রতা প্রচলিত জৈব মালচের তুলনায় দ্বিগুণ সময় স্থিতিশীল থাকে। মাত্র কয়েক মাসের মধ্যেই মাটির অণুজীবের ঘনত্ব, যা বছরের পর বছর চাষাবাদের ফলে মারাত্মকভাবে কমে গিয়েছিল, 30 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পায়, যা পুনরুদ্ধারের একটি নতুন চক্র শুরু করে। আরও আর্দ্র মাটি দ্রুত জৈব উপাদান তৈরি করে এবং ফসল আবার শিকড় গড়তে শুরু করে। পরিত্যক্ত জমিগুলোতে যেখানে কৃষকরা একসময় হতাশ হয়ে দেখতেন মাটি ফেটে যাচ্ছে কারণ তা এক ফোঁটা পানিও ধরে রাখতে পারছে না, সেখানে পরীক্ষামূলক উল মালচ একটি আশ্চর্য পরিবর্তন সৃষ্টি করে। শুধুমাত্র একটি শুষ্ক মৌসুমে প্রয়োগ করার পর অনেক পরিবার লক্ষ্য করে মাটির আর্দ্রতা স্পষ্টভাবে উন্নত হয়েছে। উপরের মাটি আর বাতাসে উড়ে যাচ্ছে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মাটি গঠন পুনরুদ্ধার হয়েছে। জমি আর ভঙ্গুর লাল ধুলো নয়, বরং আবার ঝুরঝুরে আঁকড়ে ধরা মতো মাটিতে পরিণত হয়েছে, যা আবার চাষের জন্য প্রস্তুত। তবে এত সুবিধা থাকা সত্ত্বেও উলকে সরাসরি জমিতে যেমন আছে তেমনভাবে ফেলে ব্যবহার করা যায় না। আপনি কি জানেন কেন? এর উত্তর লুকিয়ে আছে তন্তুর গঠনেই। অপরিশোধিত অবস্থায় এটি মোটা স্তূপে জট বেঁধে যায়, খুব ধীরে পচে এবং মাটির মধ্যে পানি প্রবেশ করতে অসুবিধা সৃষ্টি করে। এর সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এটিকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করতে হয় এবং ঠিক এই কারণেই উল পেলেট এবং উল কম্পোস্ট তৈরি হয়েছে। উল পেলেট হলো বর্জ্য উলের একটি পরিশোধিত রূপ, যা গুঁড়ো করে ছোট দানার মতো সংকুচিত করা হয় যাতে এটি সরাসরি মাটির সাথে মেশানো যায়। ক্যারোটিনের গঠনের কারণে যা আর্দ্রতার সাথে প্রসারিত ও সংকুচিত হয়। প্রতিটি প্যালেট একটি জৈবিক পানি ব্যাটারির মতো কাজ করে। এটি মাটি ভেজা থাকলে পানি শোষণ করে, সেটি নিজের মধ্যে সঞ্চয় করে এবং মাটি শুকাতে শুরু করলে ধীরে ধীরে তা ছেড়ে দেয়। এই প্রক্রিয়া মাটিকে 25 থেকে 40% বেশি আর্দ্রতা রাখতে সাহায্য করে, যা আফ্রিকার গরম ও শুষ্ক পরিবেশের সেচের চাপ কমিয়ে দেয়। যখন উল প্যালেট আর্দ্রতা ধরে রাখার সমস্যার সমাধান করে তখন উল কম্পোস্ট দীর্ঘমেয়াদী পুষ্টির জন্য ভূমিকা পালন করে। যখন ভেড়ার উলকে অণুজীব এবং অন্যান্য জৈব উপাদানের সাথে একসাথে কম্পোস্ট করা হয় তখন ক্যারোটিন ধীরে ধীরে ভেঙে যায় এবং একটি স্থায়ী পুষ্টির উৎস সরবরাহ করে, যার মধ্যে নাইট্রোজেন, সালফার, জৈব কার্বন এবং ক্ষুদ্র খনিজ উপাদান অন্তর্ভুক্ত থাকে। ফলস্বরূপ মাটির অণুজীবীদের ঘনত্ব, যা অবক্ষয়ের কারণে মারাত্মকভাবে কমে গিয়েছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই আবার 30 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পায়, যা মাটিকে নিজে থেকেই পুনর্জন্ম লাভ করার উপযোগী পরিবেশ তৈরি করে। উল কম্পোস্ট মাটির ঝুরঝুরে ভাব এবং তাপ ধরে রাখার ক্ষমতা উন্নত করে, যা দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সময় মাটিকে আরও সহনশীল করে তোলে। অনেক পরীক্ষামূলক অঞ্চলে উল কম্পোস্ট যোগ করার ফলে অতিরিক্ত রাসায়নিক সার ছাড়াই ফসলের উৎপাদন 12 থেকে 18% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভেড়ার উলের প্রভাব শুধু পুনরুজ্জীবিত ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। যখন মাটি উন্নত হতে শুরু করে তখন আরেকটি অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে। সংকটে থাকা উল শিল্প হঠাৎ করে এমনভাবে পুনরুজ্জীবিত হয়
যা কেউ আগে কল্পনাও করেনি। যে তন্তুগুলো একসময় ফেলে দিতে খরচ হতো সেগুলো এখন এমন কাঁচামালে পরিণত হয়েছে যা প্রতিটি কারখানা পেতে চায়। শুধুমাত্র 2024 সালেই আফ্রিকার বুর্কিনা ফাসো রাজ্যে 40টিরও বেশি উল পুনর্ব্যবহারকারী স্টার্ট অ্যাপ গড়ে উঠছে, যা গ্রামীণ এলাকায় প্রায় 2500টি নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রতি টন বর্জ্য উল থেকে কারখানাগুলো প্রায় 900 কিলোগ্রাম উল প্লেট উৎপাদন করতে পারে, একটি উপাদান যার মূল্য কাঁচা উলের তুলনায় 3 গুণ বেশি। যে জিনিস একসময় বর্জ্য হিসেবে বিবেচিত হতো তা এখন মিলিয়ন ডলারের পণ্য লাইনে রূপান্তরিত হয়েছে, যা একটি সম্পূর্ণ নতুন রাসায়নিক পরিবেশকে টিকিয়ে রাখছে। তবে আফ্রিকা একমাত্র দেশ নয় যে এই সম্ভাবনাকে চিনতে পেরেছে। প্রণালীর ঠিক ওপারে নিউজিল্যান্ড, যেখানে 25 মিলিয়নেরও বেশি ভেড়া রয়েছে, একই পদ্ধতি প্রয়োগ শুরু করেছে এবং ফলাফল অনেকের প্রত্যাশার চেয়েও দ্রুত প্রকাশ পাচ্ছে। উপকূলীয় খামারগুলোতে, যেখানে বালুকাময় মাটি সাধারণত শুকনো, শক্ত এবং পানি ধরে রাখতে দুর্বল, সেখানে উল মেশানোর ফলে মাটি 20 থেকে 30% বেশি সময় আর্দ্রতা ধরে রাখতে সক্ষম হয়েছে। এই ইতিবাচক সংকেতগুলো দ্রুত ব্যবসায়িক সম্প্রদায়কে অনুপ্রাণিত করে। উলকেমি নামে এমন একটি প্রযুক্তি তৈরি করছে যা বর্জ্য উলকে বায়োপলিমার দানা রূপান্তর করে, যা অসাধারণ পানি ধারণ করার ক্ষমতা রয়েছে, যা সম্পূর্ণ নতুন প্রয়োগের সম্ভাবনা তৈরি করে। আফ্রিকার বুর্কিনা ফাসো, যেখানে উল সম্পূর্ণ ভিন্ন একটি ভূমিকা পালন করে। তাহলে প্রশ্ন হলো, আফ্রিকা কি কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে? আসলে এখানে সমস্যা অতিরিক্ত উল নয়, বরং কৃষকদের নিজস্ব একটি চাহিদা। তারা জৈব পদ্ধতিতে চাষ করতে চায়, কিন্তু রাসায়নিক সারের বিকল্প হিসেবে স্থিতিশীল প্রাকৃতিক পুষ্টির উৎসের অভাব রয়েছে। এই ঘাটতির মধ্যেই উল একটি অপ্রত্যাশিত ভূমিকা গ্রহণ করে, একটি জৈব সার হিসাবে। আফ্রিকার কৃষকরা মাটির মধ্যে উল পেলেট মেশাতে শুরু করেছেন, ফসলের জন্য প্রয়োজনীয় ধীর মুক্তির নাইট্রোজেন সরবরাহ করার জন্য, যা সাধারণত ঘাটতি থাকে। এবং একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল 2 মাস পর। মাটির বিশ্লেষণে দেখা যায় নাইট্রোজেন লিকেজ 15 থেকে 22% কমেছে এবং নিয়ন্ত্রণ ক্ষেত্রের তুলনায় মাটির আর্দ্রতা 18 থেকে 25% বেশি সময় স্থিতিশীল হয়েছে। ফলে আফ্রিকার উল শুধুমাত্র মাটি উন্নত করে না, এটি একটি সম্পূর্ণ কৃষিখাতের বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে সাহায্য করে। এমন এক পরিবেশে যেখানে প্রতিটি সারকে তার উৎস, বিশুদ্ধতা এবং স্থায়িত্ব প্রমাণ করতে হয়, উল পেলেট একটি বিরল সমাধান হিসেবে উঠে এসেছে যা এই সমস্ত মানদণ্ড পূরণ করে। এতে অবাক হওয়ার কিছু নেই যে এটি দ্রুত আফ্রিকার জৈব কৃষির একটি নতুন পরিচয় চিহ্নে পরিণত হয়েছে। কিন্তু আফ্রিকার উলের গল্প এখানেই শেষ নয়। যখন মানুষ ভেড়াকে একটি পরিবেশগত সমাধানের অংশ হিসেবে দেখতে শুরু করলো, তখন একের পর এক নতুন মডেল তৈরি হতে লাগলো। আর এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মডেল হলো সোলার গ্রেজিং, যেখানে সোলার ফার্মগুলো শত শত হেক্টর জুড়ে বিস্তৃত। সেখানে হাজার হাজার প্যানেলের নিচে ঘাস কাটা ছিল একটি ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু তারপর মানুষ বুঝতে পারল যে ভেড়া এই কাজটি যে কোনো যন্ত্রের চেয়েও ভালোভাবে করতে পারে এবং সেখান থেকে জন্ম নেয় সোলার গ্রেজিং। ভেড়াগুলো নিচু ঘাস পরিষ্কার করে, কিন্তু তারের বা প্যানেলের কোনো ক্ষতি করে না। তাদের বিষ্ঠা মাটিতে প্রাকৃতিক পুষ্টি যোগ করে এবং প্যানেলের ছায়া মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যার ফলে ঘাস এবং মাটি অণুজীব আবার পুনরুদ্ধার হতে পারে। অনেকে খামার জানিয়েছে যে তারা রাসায়নিক সার ব্যবহার 70% পর্যন্ত কমাতে পেরেছে এবং প্রচলিত ঘাস কাটার পদ্ধতির তুলনায় রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেক হয়েছে। মজার বিষয় হলো, এই মডেল এতটাই কার্যকর যে আফ্রিকার জ্বালানির খাত এখন সরাসরি ভেড়া পালনকারীদের সাথে অংশীদারিত্ব করছে, যা আগে খুব কমই দেখা যেত। যে ভেড়াগুলো একসময় শুধু উল বা মাংসের জন্য পালন করা হতো, তারা এখন পরিবেশগত রক্ষণাবেক্ষণ কর্মীতে পরিণত হয়েছে। শুধু ঘাস খাওয়ার মাধ্যমে মাটি পুনরুদ্ধার, জৈব বৈচিত্র্য বৃদ্ধি এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে সাহায্য করছে। আসলে কিছু রাজ্যে দেখা গেছে সোলার ফার্মে ভেড়া চড়ানোর মাধ্যমে গাছপালা প্রচলিত
পদ্ধতির তুলনায় 2 থেকে 3 গুণ দ্রুত পুনরুদ্ধার হয়। এর ফলে একটি পারস্পরিক লাভজনক মডেল তৈরি হয়েছে। কৃষকরা অতিরিক্ত আয় পাচ্ছে, জ্বালানি কোম্পানিগুলো তাদের পরিচালনার খরচ কমাচ্ছে এবং আধা শুষ্ক মরুভূমির বাস্তুতন্ত্র আবার জীবন্ত হয়ে উঠছে। এই সব কিছু ঘটছে সেই ঝলমলে সোলার প্যানেলের নিচেই। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই মডেল প্রত্যাশার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ছে। মাত্র কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে সোলার গ্রেজিং প্রকল্পের সংখ্যা 3 গুণ বেড়ে গেছে এবং এর ফলে একটি সম্পূর্ণ নতুন পরিষেবা শিল্প গড়ে উঠেছে। এই দলগুলো শুধু ভেড়া এনে ঘাস খাওয়ানো নয়, তারা সোলার ফার্ম ডিজাইন করার পরামর্শ দেয়, ঘাসের ঘনত্ব হিসাব করে, প্রজনন মৌসুম বিবেচনা করে এবং এমনকি সাপ্তাহিক রক্ষণাবেক্ষণের সময়সূচিও তৈরি করে। ভেড়ার উল থেকে পাওয়া এই ফলাফল শুধু আফ্রিকার সাফল্যের গল্প নয়, এটি একটি সংকেত একটি পৃথিবীর জন্য যা ধীরে ধীরে শুষ্ক হয়ে যাচ্ছে। কল্পনা করুন আফ্রিকার সাহেল অঞ্চল, যেখানে সাহারা মরুভূমি প্রতি বছর কয়েক মাইল ধরে বিস্তৃত হচ্ছে, সেখানে যদি এই প্রযুক্তি ব্যবহার করা যায়। ভাবুন মধ্যপ্রাচ্য, যা অ্যারিজোনার থেকেও শুষ্ক, সেখানে যদি বিলিয়ন ডলারের সেচ ব্যবস্থা ছাড়াই ফসলের জন্য আর্দ্রতা ধরে রাখা যায়। এই গল্প তাই শুধু আফ্রিকার নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার সমাধান আসে সবচেয়ে ছোট জিনিস থেকে। একটি উলের তন্তুও পৃথিবীকে বদলে দিতে পারে।